সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আজকে হলো রবিবার ঘড়ির কাঁটায় এখন সকাল ওই 7টার মতো বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, যদিও প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রচণ্ড, তবুও সকাল সকাল যদি ঘুম থেকে উঠতে না পারি না, কাজের প্রচণ্ড পরিমাণে লেট হয়ে যায়, আর তখন আর কুলকিনারা পাই না কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব। তাই আজ সকাল সকালে ঘুম থেকে উঠেছি। সকালে ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে বিছানাটা তুলে নেওয়ারই চেষ্টা করি আমি, যদি সবাই ঘুম থেকে উঠে পড়ে তবেই। কারণ বিছানা যদি গোছানো থাকে না, ঘরটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। অন্য দিনের তুলনায় রবিবারের দিন সকালবেলা ব্রেকফাস্ট বানানোর আমার একটা চাপ থেকেই যায়। তো আজকে না সেই চাপটা নেই, কারণ আমার বাড়ির কাছাকাছি একটা ডালপুরির দোকান আছে, স্ট্রিট ফুড, ভীষণ ভালো ডালপুরি বানায়। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, ছেলেকে তো টিউশন নিয়ে গেছো, আসার সময় তুমি ডালপুরি নিয়ে এসো, আজ আর ব্রেকফাস্টের ঝামেলা করব না। তো বললো ঠিক আছে। তো তারপরে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আমার যখন বিছানা আমি গুছাই, ঝেড়ে পুছে পরিষ্কার করি, তারপরে আমার গোপাল সোনার বিছানাটাকেও আমি ঝেড়ে পুছে সুন্দর করে পরিপাটি করে রাখি। এটা আমার ভালো লাগে। আর এই দেখো, তোমাদের যেটা দেখাবো, কালকে এতটা পরিমাণে হিম পড়েছে যে জানালাতে পুরো বিন্দু বিন্দু জলকণায় পরিপূর্ণ হয়ে গেছে, আর সেই জলগুলো চুইয়ে চুইয়ে একদম ওয়ালে পড়ছিল। প্রচণ্ড ঠান্ডা লাগছিল এর কারণে, কারণ জলটা জমে গেছে। আর বাইরের আকাশ দেখো, পুরো মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি এখনই আসবে, কিন্তু বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নেই। এই ঠান্ডায় যদি বৃষ্টি হয় তাহলে আর আমরা বেঁচে উঠবো না। এবারে দেখো, আমি থাইরয়েডের ওষুধটাকে খেয়ে নিচ্ছি। বিছানায় একটু বসলাম, ভাবলাম বসে বসেই ওষুধটাকে খাই, একটু চুপচাপ বসে থাকি। ঠান্ডা তো ভালোও লাগছিল না, মেঝেতে দাঁড়িয়ে থাকতে যেন একটুও ভালো লাগছে না। যদিও জুতো ছাড়া তো হাঁটাই যাচ্ছে না, তবুও বিছানা পেলে শীতকালে কিন্তু একটু বসে থাকতেই মন চায়। তারপরে ওষুধটা খাওয়া কমপ্লিট করে ঠাকুর ঘরটাকে মুছে নিচ্ছি। আর ঠাকুর ঘরের পোছাটাকে যখন আমি জলে ভিজিয়ে আনতে গেলাম, জল যেন মনে হচ্ছিল বরফ গোলা জল, হিমালয়ের জল মনে হচ্ছিল, এত পরিমাণে ঠান্ডা। চোখের সামনে আমার প্রচুর কাজ পড়ে আছে জানো তো, কিন্তু কোনো কাজই না ঠিকঠাক মতো করে উঠতে পারছি না। এত ঠান্ডার কারণে কোনো কাজই যে আমি খুব তাড়াতাড়ি কমপ্লিট করব, সেইগুলোও পারছি না। তো এবারে দেখো, জামা কাপড় গোছানোর পালা। জামা কাপড়গুলো রেখেই দিয়েছিলাম, ভাঁজ করব ভেবে, আর সময়ই হয়নি। তো এবারে একটু গুছিয়ে নেব জামা কাপড়গুলোকে। আজ বেশ কয়েকটা দিন হয়ে গেল রোদ্দুরের কোনো দেখা নেই জানো। জামা কাপড়গুলো শুকোলেও হাওয়াতে শুকোচ্ছে, তো যেন মুচমুচে হয়ে যাচ্ছে না জামা কাপড়গুলো, কেমন ড্যাম্প ড্যাম্প একটা ব্যাপার রয়েই গেছে। আর গামছাগুলো তো বেহাল অবস্থা। আমি জামা কাপড় গুছোচ্ছি, আর পাশে গোলু পড়াশোনা করছে। ও আমাকে বলল, মা আমাকে একটা সাবজেক্ট, মানে একটা চ্যাপ্টার বুঝিয়ে দাও না। যেহেতু বাংলাটা ওকে আমি পড়াই, তো আমি বললাম এখন আর সময় হবে না বাবা, তুমি বাংলাটা পরে পড়ো, অন্য সাবজেক্টগুলো কমপ্লিট করো, আমি পরে বুঝিয়ে দেব। তো এই বলে সব জামা কাপড় রেখে সোজা এসেছি নিচের ঘরে। নিচের ঘরের কাজগুলো যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছিল। এসে ব্রেকফাস্টটাকে রেডি করব,
মানে সার্ভ করব, তখন দেখছি কি একটা বোতলেও জল নেই। তো জল ভরতে বসে গেলাম, আর ডালপুরিগুলো না ঠান্ডাই হয়ে গেছে প্রায়, কারণ গোলু অনেকক্ষণ টিউশন থেকে চলে এসেছে, আর ওকে নিয়ে আসার সময় আমার হাজব্যান্ড ডালপুরিগুলো এনেছে। এসেই গোলু পড়তে বসলো, কারণ ওর একটু পরেই আবার একটা টিউশন পড়া আছে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই আবার টিউশন পড়তে বসবে। তো তারপরে ওকে বললাম যে তাড়াতাড়ি করে বোতলগুলো নিয়ে আয়। 3টে প্লেটে ডালপুরিগুলো বেড়ে নিলাম, আর আমি তো টেনশনে ভুগছিলাম যে আমি খাবো, যদি আমার অ্যাসিডিটি হয়ে যায়। অবশেষে আমি 2খানা খেয়েছি, আর 1খানা গোলুকে দিয়ে দিয়েছি। তো এর সঙ্গে না ছোলার ডাল দিয়েছিল, আলু একটু বেশি করে দিয়ে বানিয়েছিল, ছোলার ডাল টাইপের, আর একটা করে কাঁচা লঙ্কা ফ্রাই, সঙ্গে একটু কাসুন্দি আর একটু সস। বেশ ভালো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম একটু ডাল বসিয়ে দিই, মুসুর ডাল রান্না করব আজকে, মুসুর ডাল। আর যেহেতু সানডে, অনেক দিন পর মাটন এনেছে, আর আমি মাটন খাই না, সেই কারণে আমার জন্য ডিমের পোচ করে নেব। তো ডালটা রান্না করতে যাচ্ছিলাম, তখন দেখছি ডালটা ঢালা নেই ডাব্বাতে। তো আবার ডালটাকে ঢেলে নিলাম, ঢেলে নেওয়ার পরে ডালটাকে চাপিয়ে দেব। আর এই দেখো বসিয়েও দিলাম ডালটাকে, যে সেদ্ধ হোক, ততক্ষণে আমি এই দিকের কাজগুলোকে সেরে নেব। ডালটাকে চাপিয়ে উঠতে পারলাম না, আমার হাজবেন্ড গোলু দুজনেই বলল, গরম গরম 1 কাপ চা দেবে, মিল্ক টি দাও, এত ঠান্ডা না, চা না খেলে আর এনার্জি পাবো না। তাহলে আমি ঠিক আছে দিচ্ছি। তো এই দেখো আমি চা বানিয়ে নিচ্ছি, আর প্রথমে গোলুই আমাকে চা বানাতে বলেছিল, তারপরে আমার হাজবেন্ড বলল, সেই জন্য 1 কাপ চা সাজিয়েছিলাম। পরে এই দিকে দেখো আর 1 কাপ চা আমার হাজবেন্ডকে বানিয়ে দিলাম। আর খুব সুন্দর চায়ের গন্ধ বেরোচ্ছিল জানো তো। কিন্তু ওই যে আমার ভাগ্যে নেই, আমি চাটাও খেতে পারি না। একটা সময় না চা আমার কাছে এত প্রিয় ছিল, আমার দুঃখের সাথী, সুখের সাথী, আনন্দের সাথী, একাকিত্বের সাথী, সব কিছুর সাথেই কিন্তু চা ছিল আমার। কিন্তু এখন নিজের শরীরের কারণে চা আর খাই না, ডক্টর মানা করে দিয়েছে, আর মিল্ক টি তো খেতেই পারবো না। তো যাকগে, ওদেরকে চাটা দেওয়ার পরে এইদিকে আমি মাংসও বসিয়ে দিয়েছিলাম, আর দেখো মাংসটা আমার কষানোও হয়ে গেছে। এইবারে একটু গরম জল অ্যাড করে দিলাম, যেহেতু মাটন একটু গ্রেভি রাখলে কিন্তু বেশ ভালোই লাগে, আর মাটনটাও না দারুণ ছিল। তো তারপরে রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ওভেন মুছে কিচেন কাউন্টার টপটাকেও ভালো করে মুছে নিয়েছি। এবারে ঝাড়ু দিচ্ছি, কারণ ঝাড়ু দেওয়ার পালা এখন। ঘর বাড়ি ঝাড়ঝাটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না একদম ভালো লাগে না। ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট। তারপরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর পুজো দিয়ে সোজা লাঞ্চ করার জন্য নিচের ঘরে। তারপরে দেখো ঝালঝাল করে একটু বড়া ভেজে নিলাম। ফট করে মনে পড়লো, ওহো আমার তো ডাল বাটা ছিলই ফ্রিজে। তো বের করে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়ে কয়েকটা গরম গরম বড়া ভাজলাম, কারণ আমি তো শুধু ডাল আর ডিম পোচ দিয়ে খাবো, কেমনভাবে খাবো, ওই জন্য কয়েকটা বড়া ভাজলাম, দুটো তো খেতে পারবো। তো এই দেখো ডিম পোচটাও আমার রেডি হয়ে গেছে। এখন গোলু আমি দুজনে মিলে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর আমার হাজবেন্ড না ছিল না, গেছিল সেলুনে, হেয়ার কাটিং করানোর ছিল। তো ওখানে এত ভিড় ছিল, ফোন করলাম, বলল যে আমার লেট হয়ে যাবে, তোমরা খাওয়া দাওয়াটা সেরে নাও। তো গোলুরও খিদে পেয়ে গেছিলো, আর আমারও খিদে পেয়ে গেছিলো, কখন আসবে তার ঠিক নেই। তো আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছি, আর আমার হাজব্যান্ডের আস্তে আস্তে 4:30 বেজে গেছিলো বিকেল। ভাগ্যিস খেয়েছি, নইলে অ্যাসিডিটি হয়ে যেত। তো চলো বন্ধুরা, আজকে আমার খাওয়া দাওয়া থেকেই আমার ব্লগটা
শেষ করছি। কালকে আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে আবারও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় হ্যাপি থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো।